আপনি কিন্তু খুব ভালো অবস্থানে নাই। আপনাকে আমি এটাও পরামর্শ দিয়েছি, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, কারণ চারিদিকে আপনি শত্রু দ্বারা পরিবেষ্টিত। 11 দল আপনার শত্রু না, 11 দল আপনার বন্ধু, যার কারণে প্রকাশ্যে আপনাকে পরামর্শ দিচ্ছে। এই পরামর্শ জামাতের জন্য না, 11 দলীয় জোটের জন্য না, এটা হলো দেশের মঙ্গলের জন্য। যা বলছি মাইকে বলছি, কিন্তু আপনার আশেপাশে যারা আছে তারা হলো অপ্রকাশ্য শত্রু। অনেকে আছে যারা বিদেশ থেকে টাকা পায়, বিদেশ থেকে তাদেরকে পরামর্শ দেওয়া হয় এবং আপনাকে বিপদগামী করে। আপনার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে যারা বিদেশি গুপ্তচর আছে তাদেরকে বের করা। তাদের দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে যে সংস্কারের কথাগুলি হচ্ছে, আমার মনে হয় বেগম জিয়ার ছেলে হিসেবে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার ছেলে হিসেবে এটা উদ্যোগ নিয়ে আপনার করা উচিত। আপনি ইতিহাসের একজন নেতা হয়ে থাকেন, এটার আপনার ক্ষতি হওয়ার কিছু নাই। শুধু একটা জায়গায় আপনার অসুবিধা হতে পারে যে আপনি প্রধানমন্ত্রী থাকলে দলের প্রধান থাকতে পারবেন না। এটা ছাড়া আমি কোনো জায়গায় আর কোনো সমস্যা দেখি না। ওটা নিয়ে আপনি আলোচনা করেন 11 দলীয় জোটের সাথে। বাকিগুলি যত তাড়াতাড়ি সম্ভব সংসদে আপনি এগুলি পাশ করে দেন, কারণ এগুলি যদি পাশ না করেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এখানে পরিষ্কার ভাষায় প্রত্যেক বক্তা একটা কথা বলে গেছেন যে আমরা ক্ষান্ত হওয়ার পাত্র নই। হয়তো আলাপ আলোচনার মাধ্যমে হবে, না হলে বল প্রয়োগের মাধ্যমে হবে। আলাপ আলোচনার মাধ্যমে শেষ করাটা বাঞ্ছনীয়, কারণ আপনার অনেকগুলি সমস্যা আছে। যেমন আপনার দেশের আইন শৃঙ্খলা ভালো না, কতগুলি ছিনতাই হয়েছে, কতগুলি মানুষ মারা গেছে, কতগুলি অবৈধ দখলদারি, কত জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এইগুলি নিয়ে আপনি ব্যস্ত আছেন। মাদকের ব্যাপক বিস্তার লাভ করছে বাংলাদেশে, এটা সবাই আলোচনা করতেছে, এবং অর্থনৈতিক অবস্থা ভালো না, নতুন বিনিয়োগ আপনি পাচ্ছেন না। এতগুলি জিনিস একসাথে আপনি আপনার এই কাঁচা প্লেয়ারকে দিয়ে খেলতে পারবেন না। যারা আপনার সাথে আছে তারা হলো ওই যে, আপনি যদি স্কুলের সাথে তুলনা করি, হেড ক্লার্ক হয়ে গেছে হেডমাস্টার, ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে মন্ত্রী। এখন যদি ডেপুটি সেক্রেটারি মন্ত্রী হয় তাহলে দেশের কি অবস্থা হবে বলেন? আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। আমি যদি আমার ভাইটিকে জিজ্ঞেস করতে পারতাম যে তুমি কি চাও তোমার সাথে যে অন্যায়, যে অবিচার হয়েছে, যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেই, কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন। আমি নিশ্চিত দুভাই আমরা একসাথে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত। আমার ভাইটিও সেই একই উত্তর দিত, যে উত্তরটি আমার মা আমাকে দিতেন। আমি 17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম, আমি কি অবস্থায় গেছিলাম সেই বিবরণে আমি যেতে চাই না। তবে যখন আমি চলে যাই তখন আমার বহু সহকর্মীকে আমি দেখে গিয়েছিলাম। 17 বছর
পরে যখন দেশে ফিরে আসার সৌভাগ্য হয়েছে, আমি ফিরে এসে আমার অনেক সহকর্মীকে পাইনি। আমি জুলাই আন্দোলনের আগেও আমার বহু সহকর্মীকে দেখেছিলাম, ছাত্রদল সহ, আমার বিএনপি সহ আমার দলের বহু নেতাকর্মী, বহু সহকর্মীকে দেখেছিলাম, যাদেরকে 5ই আগস্টের পরে আমি আর পাইনি, কারণ তারা পৃথিবীতে নেই, তারা পৃথিবী চলে চলে গিয়েছেন। আমি 17 বছর আগে যখন এই দেশ ছেড়ে চলে গিয়েছিলাম বাধ্য হয়ে, তখন আমার বহু সহকর্মীকে দেখে গিয়েছিলাম, সুস্থ সবল এক তরুণ যুবক। 17 বছর পরে যখন ফিরে এসেছি, তাকে আমি দেখেছি তার কোনো অঙ্গহানি হয়েছে, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই ঘটনা ঘটেছে 5ই আগস্টের আগে এবং পরে। আপনি যখন স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই আন্দোলনের আগে, বিগত এক যুগে এবং জুলাই আন্দোলনের সময় মাঠে নেমেছিলেন, আপনার উদ্দেশ্য, লক্ষ্য কি ছিল? আপনার উদ্দেশ্য ছিল এই দেশ, এই দেশের জনগণ, এই দেশের মাটি, এই দেশকে এমন একটি দেশে রূপান্তর করা যেখানে মানুষ তার অধিকার, তার যোগ্যতা সবকিছু নিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকবে। এই দেশের মানুষ নিরাপদে চলবে, তার যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্য সম্মান সে পাবে, তার ন্যায্য অধিকার সে পাবে। এর ভিতরে অনেকগুলো বিষয় আছে। অবশ্যই আপনারা যেই ত্যাগ স্বীকার করেছেন তার মূল্যায়নও দেওয়া এই দেশ এবং এই জাতির অবশ্যই একটি দায়িত্ব, গুরুত্বপূর্ণ বলে আমি বিশ্বাস করি। কিন্তু একই সাথে যে মানুষটিকে, পরিবারের যে সদস্যটিকে আমরা হারিয়েছি, তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? তার লক্ষ্য উদ্দেশ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের ভাগ্যের পরিবর্তন। আপনি নিজে যে চোখ হারিয়েছেন বা কোনো অঙ্গহানি হয়েছে, এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে, এই দেশের মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত গিয়ে আপনার নিজের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল? আপনার লক্ষ্য উদ্দেশ্য তো ছিল এই দেশ, এই দেশের মানুষের। তাহলে এখন যখন একটি পরিবর্তন হয়েছে, এখন যখন এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত একটি দেশকে প্রতিষ্ঠিত করতে পেরেছে, তাহলে যে জন্য আপনি সেদিন নিজের জীবন বাজি রেখে রাজপথে এসেছিলেন, যে জন্য সেদিন আপনাকে দেখে উদ্বুদ্ধ হয়ে এই দেশের লক্ষ কোটি জনতা দলমত নির্বিশেষে, রাজনৈতিক নিরপেক্ষ জনতা সেদিন যে নেমে এসেছিল, সেই নেমে আসা থেকে কেন আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব না? আমি সকল সময় বলে থাকি, 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। এই অর্জন করতে গিয়ে আপনাদের যারা উপরে বসে আছেন, এপাশে যারা বসে আছেন আমার হাতের ডান দিকে, তারা হয়তো দেখতে পাচ্ছেন, নিচে যারা বসে আছেন তারা প্রত্যেকে যদি আপনাদের ডান দিকে তাকান, দেখবেন একটি ব্যানার আছে, ব্যানারে লেখা আছে জুলাইয়ের শহীদ হওয়া সর্বকনিষ্ঠ ফুলগুলো। জাতিসংঘের হিসাব অনুযায়ী 65 জন শিশু সেদিন শহীদ হয়েছিল। এই বাচ্চাগুলো শহীদ হয়েছিল, তাদের কি কোনো অপরাধ ছিল? তাদের অপরাধ ছিল না, কিন্তু দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে যেভাবেই হোক এই শিশুগুলো সেদিন জীবন দিয়েছে। এইরকম এখানে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করে গিয়েছেন যে জাতিসংঘের হিসাবে প্রায় 1400 মানুষ সেদিন শহীদ হয়েছিলেন। সেই উত্তাল দিনগুলোতে যতটুকু সম্ভব হয়েছে আমার পক্ষে, আমি যতটুকু বিভিন্নভাবে শত বাধা বিপত্তির মধ্যেও বিভিন্নভাবে খোঁজ করছিলাম আমার নেতাকর্মীদের মাধ্যমে, এই
রাকিব সেদিন সেখানে ছিল, সেই মধ্যে আমাদের আবিদ সেখানে ছিল সেদিন, এই পাটোয়ারি সেখানে ছিল সেদিন, আরো অনেকে এখানে উপস্থিত যারা সেদিন, যাদের মাধ্যমে আমি বিভিন্ন ভাবে খোঁজ করছিলাম। আমার হিসাব মতেন, হ্যাঁ অনেকে অনেক হিসাব দিয়েছে, কিন্তু আমার হিসাবের মতে শুধু জুলাই আন্দোলনেই শহীদ হয়েছে অন্তত 2000-এর মতন মানুষ। 30,000-এরও বেশি মানুষ বিভিন্ন ভাবে সেদিন ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিক ভাবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষের প্রত্যাশা, যে জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছে, বিএনপির প্রায় 60 লক্ষের মতন নেতাকর্মী মিথ্যে মামলার শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে বিভিন্ন ভাবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সকলের কাছে একটি সহযোগিতা চাই আমি, যে আপনজনকে আপনারা হারিয়েছেন, তারও তো লক্ষ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, তারও তো লক্ষ্য ছিল এই দেশের ভাগ্যের পরিবর্তন। আপনি যে মানুষ নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন কোনো না কোনো ভাবে, তারও তো লক্ষ্য ছিল এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, এই দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা। আসুন, আমি প্রথমেই বলেছি, রাষ্ট্র দেশ তার যথাসাধ্য দিয়ে আপনাদেরকে মূল্যায়নের চেষ্টা করবে, আপনাদের আত্মত্যাগকে মূল্যায়ন করবে, কিন্তু একই সাথে আপনাদের আত্মত্যাগকে যেরকম মূল্যায়ন করবে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। তবে এবং আপনারা দেখেছেন, আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে শুধু আমার দলেরই নয়, অন্যান্য আরো রাজনৈতিক দল এবং একই সাথে যে সকল অরাজনৈতিক ব্যক্তি যারা 5ই আগস্টকে সফল করেছিলেন, তাদের সকলের কাছে বলতে চাই যে আসুন, আমাদের প্রতি স্বৈরাচার যেমন, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয়, সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ যে আপনজনকে আপনি হারিয়েছেন, সে যদি দেখতে পারে আজকে যে তার বিচারের, তার প্রতি যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের যে বিচার সেটি করতে গিয়ে আমরা অবিচার করে ফেলেছি, নিশ্চয়ই সেই মানুষটি ওপার থেকে নিশ্চয়ই শান্তি পাবে না। সেই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী, আইনের যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়।